ধরে নিন আপনি মারা গেলেন, চোখ খুলে দেখলেন আপনি একটা ল্যাবে শুয়ে আছেন। চারপাশে আধুনিক যন্ত্র, অচেনা মানুষ, মাথায় আপনার একটি হেলমেট। আরেকজন এসে বলছে ও ফিরে এসেছে, ওর সিমুলেশন শেষ। তাহলে কি এতদিন আপনি যা দেখেছেন, যা বিশ্বাস করেছেন, সবটাই ছিল একটা সিমুলেশন? নাকি নাসার $বিলিয়ন খরচ করে মহাবিশ্বে খুঁজে যাওয়া আমরাই সেই এলিয়েন? চলুন জানবো এই দৃশ্যের পেছনের আসল সত্য। একটু আগে আপনি যে দৃশ্য দেখেছেন, আসুন তার বাস্তবতা পর্যবেক্ষণ করি। সালটি ছিল 2013। এক গবেষক এবং পরিবেশবিদ ডক্টর অ্যালিস সিলবার একটি বই প্রকাশ করলেন, নাম হিউম্যান আর নট ফ্রম আর্থ। বইয়ের বক্তব্য ছিল রীতিমতো চমকপ্রদ। মানুষ এই পৃথিবীর প্রাণী নয়। তিনি বলেন, আমরা এসেছি এক স্বল্প গ্র্যাভিটির গ্রহ থেকে, মানে আমরাই ভিনগ্রহী। তার যুক্তিও ছিল চমকপ্রদ। মানুষ সূর্যের আলো বা শীত সহ্য করতে পারে না। মানুষের ত্বক সূর্যের অতিবেগুনি রশ্মিতে পুড়ে যায় এবং ক্যান্সারও হতে পারে, যা পৃথিবীর প্রাণীদের মধ্যে বিরল। আমাদের মেরুদণ্ডে প্রায় ব্যথা হয়, যা ইঙ্গিত দেয় আমাদের দেহ পৃথিবীর মধ্যাকর্ষণের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। মানুষের জন্ম প্রক্রিয়া বেশ জটিল ও বিপজ্জনক। সন্তান প্রসবে এত যন্ত্রণা এবং মাতৃমৃত্যু অন্য প্রাণীদের হয় না। মানুষের সদ্যজাত সন্তানরা বহু বছর আত্মনির্ভর হতে পারে না, অথচ পৃথিবীর অন্য প্রাণী দ্রুত স্বনির্ভর হয়, যা প্রাকৃতিক অভিযোজনের ক্ষেত্রে অস্বাভাবিক। মানুষের দেহগড়ি বা সার্কাডিয়ান রিদম পুরোপুরি 24 ঘন্টার সঙ্গে মেলে না, যা অন্য গ্রহের সময়চক্রের ইঙ্গিত দেয়। আর আমরা পরিবেশের সাথে যতটা না খাপ খাই, তার চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাই। এরকম আরো অনেক যুক্তি যা পৃথিবীর অন্য প্রাণীর ক্ষেত্রে ঘটে না। তাহলে কি আমরা এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসিনি? এবার আসি অন্য এক বিস্ময়কর তত্ত্বে, নাম সিমুলেশন থিওরি। 2003 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির দার্শনিক নিক বোস্ট্রোম বলেন, if any civilizations can simulate conscious beings, they probably will, and if so, we are more likely to be in a simulation than in base reality. অর্থাৎ ভবিষ্যতের কোনো উন্নত সভ্যতা যদি বাস্তব জ্ঞান সম্পন্ন প্রাণী সৃষ্টি করতে পারে, তবে তারা নিশ্চয়ই সেটা করবে। আর যদি আমরাই সেই প্রাণী হয়ে থাকি, তবে আমরা আসল নয়, বরং সিমুলেশনেরই ভেতরেই আছি। এই তত্ত্বে আস্থা রাখেন ইলন মাস্কও। 2016 সালে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেয়ার্স এ 1 in billions চান্স উই আর ইন বেস রিয়ালিটি। মানে আমরা আসলে বাস্তব পৃথিবীতে থাকার সম্ভাবনা কম। এখন ভাবুন, আপনি জিটিএ বা রেড ডেড রেডিমশন খেলছেন। সেই গেমের প্রতিটি চরিত্র, রাস্তাঘাট, আলো বাতাস, আকাশ সব নন প্লেয়ার ক্যারেক্টার, যাকে সংক্ষেপে এনপিসি বলে। আর সবকিছুই কোড দিয়ে তৈরি, যা কারো নিয়ন্ত্রণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত। কিন্তু সেই এনপিসিগুলো কি জানে যে ওরা বাস্তব নয়, কেবলমাত্র একটা গেমের অংশ? যদি আমরাও তেমনই একটি কোডের চরিত্র হই, তাহলে কি আমরাও বুঝতে পারবো? শুধু দর্শন বা কল্পনা নয়, বিজ্ঞানও কখনো কখনো এই ধারণাকে ইঙ্গিত দেয়। কোয়ান্টাম ফিজিক্সের একটি পরীক্ষার নাম ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেখানে দেখা গেছে কোনো কণা আপনি তাকালে আচরণ একরকম, আর না তাকালে
আরেক রকম। তাহলে কি এই বাস্তব জগৎটাও কারো তাকানোর উপর নির্ভর করে? না তাকালে কি এটা মুছে যায়? এখন মিলিয়ে দেখুন। একদিকে ডক্টর অ্যালিস সিলভার বলছেন আমরা পৃথিবীর প্রাণী নই, আরেকদিকে নিক বোস্ট্রম বলছেন এই পৃথিবীটাই হতে পারে বাস্তব নয়, বরং একটা সাজানো বাস্তবতা। তাহলে আমরা কি এমন একটি অস্তিত্ব যাকে কোনো কোড দিয়ে তৈরি করে এই জগতে পাঠানো হয়েছে? একটি পরীক্ষা, একটি পর্যবেক্ষণ, আর একটি ভুলে যাওয়ার সত্য। চলুন ফিরে যাই সেখানে যেখান থেকে গল্পের শুরু। আপনি চোখ খুললেন একটি ল্যাব রুমে। আপনার মাথা থেকে কেউ তার খুলছে, কেউ বলছে ভালো কাজ করেছো, তুমি শেষ পর্যন্ত সিমুলেশন থেকে ফিরে এসেছো। আপনি নিশ্চয়ই এখন কিছু একটা ভাবছেন। আপনি এখন যা ভাবছেন সেটা কি আপনার নিজের চিন্তা, নাকি সেটাও কারো কোড করা? এই ভিডিও যদি আপনার চিন্তাকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে আপনি হয়তো সিমুলেশনের বাইরে এসেছেন বাস্তবতায়। আরও এমন গল্প, বিজ্ঞান আর রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন সাইমিস্ট বাংলাকে। ভাবনার ভেতরে হারিয়ে যান। আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।